জামাতের যে অর্থনৈতিক লেনদেন, এই অর্থনৈতিক লেনদেনটা ভালো না। এরা দেখি রাজনীতিবিদদের সে 100 গুণ খারাপ। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এই 17 মাসে আমাদের জীবনের অনেক স্বপ্নকে তারা গলা টিপে মেরে ফেলেছে। অনেক মানুষের যে ভালোবাসা, অনেক মানুষের যে ব্যবসা বাণিজ্য করার সার্ভাইভাল যে পাওয়ার, হিউম্যান কোয়ালিটি, এই পুরো জিনিসগুলিকে তারা নষ্ট করে ফেলেছে। আমাদের সভ্যতার চাকা পেছনে তারা ফিরিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যারা অ্যাক্টিভিজম করতাম দীর্ঘদিন ধরে, তো আমরা ধারণা করতাম যে সমাজের ইনুস সাহেবের মতো মানুষ, আসিফ নজরুলদের মতো মানুষ, হিরাজুন্নাহদের মানুষ, তারা ভালো, তারা ক্ষমতায় আসলে রাজনীতিবিদদের মতো হিংসা দেখাবে না, ক্রোধ দেখাবে না, তাদের লোভ থাকবে না, লালসা থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। ও মাই গড, এরা দেখি রাজনীতিবিদদের সে 100 গুণ খারাপ। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এরা ওই যে উনি বললেন যে ভেকু সংবর্ধনা নিয়েছে, তো কোনো রাজনীতিবিদ এইভাবে বেকুবের মতো ভেকু সংবর্ধনা নিয়েছে বাংলাদেশে আমি এরকম কোনো বেকুব রাজনীতিবিদ দেখিনি, কিন্তু রেজওয়ানারা নিয়েছে। এরপরে এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ড করার ফলে আপনি চিন্তা করুন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু সে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। আর বাণিজ্য উপদেষ্টা বশির বলল যে 23 লক্ষ কোটি টাকা নাকি ঋণ হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা কি করে হলো? এরপর দেখলাম অভ্যন্তরীণ জায়গা থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ, মানে মুদ্রা ছাপিয়ে তারা 1.5 লক্ষ কোটি টাকা অভ্যন্তরীণ মার্কেট থেকে নিয়ে তারা নিজেদের জন্য খরচ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক, যিনি কিনা খদ্দরের পাঞ্জাবি পরেন, অনেক পুরনো একটা জুতা পরেন, এমন একটা ভাবসাব, এই মানুষ লন্ডনে গিয়ে এমন একটা রুমে থাকেন, 40 লাখ টাকা একটা রুমের ভাড়া। সেই এরকম এত 40 লাখ টাকা একটা রুমের মধ্যে থাকেন, তারপর আবার গ্রামীণ ব্যাংক করেন, ট্যাক্স ফাঁকি দেন। তো এই লোকের বিচার হবে না বাংলাদেশে? আমি আসলে তুষার ভাই ভদ্রলোক মানুষ, সে নম্বর 5 কম দিছে, আমি ওখানে কত দেবেন আপনি? মাইনাস দিয়েছে, -5 দিয়েছে। আমি চাই যে কোনো 5 না, ডাইরেক্ট বিচার। এখন ওনাকে বিচার করা হোক, উনি যে কাজকর্ম করেছে ভালো কাজও তো করেছেন। সৈয়দ রিজওয়ানা হাসান যেমন প্লাস্টিকের বোতল সরিয়ে দিয়ে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা অনেক বিশাল ব্যাপার। মানে উনি প্লাস্টিকের বোতল বাদ দিয়ে যে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা ডুপ্লিকেট আমেরিকা হয়ে গেছে। এই কাজের জন্য তাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। এছাড়া আমার তার কিছু করে না, কিন্তু সে অন্য যে ক্ষতিগুলো করে গেছে সেই ক্ষতিগুলোর বিচার হওয়া উচিত। সে সবচেয়ে বড় ব্যাপার হলো জামাতের মতো একটা বড় দলের মনে দুঃখ দিয়েছে। আপনার একটা ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গ নেই, একটি পত্রিকা আপনার 4 বছরের মেহনতের মূল্য পরিশোধ করছে না, এমন অভিযোগ তুলে জামাতে ইসলামের আমিরের শরণাপন্ন হয়েছেন ফেসবুক পোস্ট দিয়ে। এখন এই পোস্টটি দেওয়ার পরে কোনো কি সুরাহা হয়েছে? না, কোনো সুরাহা হয়নি। তো ওদিকে যেটা হলো যে আমি 4 বছর ওদের পত্রিকায় অনেক 2010 সন থেকে আমি দেখি, আগে দিত, টাকা দিত, কিন্তু গত 4 বছর যাবত ওদের অবস্থা খারাপ হলো। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ক্ষমতায় এলো, আমি ওদের ভাবসাব দেখে মনে হলো যে জামাতি ক্ষমতায় চলে এসছে। তো তখন থেকে আমি আসলে লেখা বন্ধ করলাম। তো বন্ধ করার পর থেকে সেই গত 4 বছরের পাওনা টাকা আছে, তো চাই, কিন্তু তারা সেই টাকাটুকু দেয় না, কাউকে পাওয়াই যায় না রেসপন্সিবল কাউকে। বাধ্য হয়ে জামাতের আমিরকে দৃষ্টি আকর্ষণ করে জামাতের আমিরের দৃষ্টি আকর্ষণ করলেন কেন? সরকার তো সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার তো তারেক রহমান বা আমাদের এখনকার সরকারের দৃষ্টি আকর্ষণ না। এখন এটা হলো পাওনা হলো কি, মানে নয়াদিগন্ত মিডিয়া একটা পরিচালনা বোর্ড আছে, কিন্তু জামাত যে গুপ্ত সংগঠন হিসেবে তারা করে কি, যেমন ইসলামী ব্যাংকে তারা ওইরকম কোনো শেয়ার হোল্ডার না, কিন্তু চালায় তারা। তারপর শেষে আপনার আরো অনেক এরকম অসংখ্য সংগঠন, যে ইবনে সিনা, তারা কোনো মালিকানা নেই, কিন্তু চালায় জামাত। এরকম নয়াদিগন্ত যে পত্রিকাটা, এটাও মূলত জামাত প্রভাবাধীন। তো সেখানে জামাতের সমস্ত কিছু যিনি নিয়ন্ত্রণ করেন একক হতে, তিনি ডাক্তার শফিকুর রহমান। এই ভদ্রলোকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, একটা সময় ছিল, পরিচয় ছিল। ওই অধিকার থেকে আমি আসলে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এখন অনেক হয়তো বলতে পারেন যে এটা আপনি তো প্রাইভেটলি তাকে একটা মেসেজ দিতে পারতেন, আপনি কেন এটা পাবলিকলি করলেন? পাবলিকলি করছি এই কারণে যে আমি চাই যে উনি ভবিষ্যতে আমিরুল মুমিনিন হোক, উনি চাই যে দেশের প্রধানমন্ত্রী হোক। তো সেক্ষেত্রে তারই একটা অর্গানাইজেশন একজন লেখকের 4 বছরের বেতন বাকি রেখেছে, তো ইট শুড বি সেটেল পাবলিকলি। এটা পাবলিকলি, বিকজ এরকম যদি আর যেন ভবিষ্যতে এই ধরনের অনেকের সাথে ঘটনাগুলো না ঘটে, তাহলে তো সে যদি তার নিজের এরকম একটা ছোট পত্রিকা ঠিক না রাখতে পারেন, তাহলে সে কি করে প্রধানমন্ত্রী হবেন বলেন? এমন আর কোন অর্গানাইজেশন আছে? আপনি গুপ্তর কথা বলছিলেন, গুপ্ত আর কোন আমাদের জানা মতে তারা আছেন
পরিচালনায় এমন আর কিছু অনেকগুলো আছে? মানে বাংলাদেশের হয় কি তবে এটা আমার সাথে বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বলতে পারবেন। জি। মানে মূলত আপনি পল্টন, নয়া পল্টন, পুরানা পল্টন এই এলাকাতে অসংখ্য কোম্পানি দেখবেন, যেখানে দেখবেন একটা জুতার দোকান, সেখানে 10-12 জনের লোক মিলে একটা কাজ করছে। তো এরা এইভাবে বহু মানুষের মানে জামাতের যে অর্থনৈতিক লেনদেন, এই অর্থনৈতিক লেনদেনটা ভালো না। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে একটা গ্রুপের কথা বলি, মিশন গ্রুপ। তো মিশন গ্রুপ একটা ডেভেলপার কোম্পানি ছিল, জামাতের এটা মিশন গ্রুপ ছিল। তারা মানে বহু মানুষের বহু টাকা তারা গ্রহণ করেছে মানে এটাকে মাল্টিপারপাস মার্কেটিং এর মতো করে। অনেকটা মাল্টিপারপাস মার্কেটিং, যে এটা মানে বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং এর মতো সেক্টরে কাজ করার জন্য এরকম কিছু, নাকি মার্কেটিং এর মানে মানে বলতে পারবেন আপনি? মিশন গ্রুপ খুব বিখ্যাত। জি, তারা আচ্ছা, বহু মানুষের কাছ থেকে বহু টাকা পয়সা নিয়েছে এবং বহু মানুষ তাদের কাছে পাওনা এখনো কত হাজার কোটি টাকা বা কত শত কোটি টাকা তার কোনো হিসাব নাই। এরকম তাদের অনেকগুলো মানে জামাতের যে নামটি, মানে জামাতের যারা লোকজন তারা আবেগপ্রবণ হয়, কিন্তু তাদের যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা, এই ট্রানজাকশনটা এখনো তারা ভালো করতে পারেনি। আচ্ছা এটা হলো বাস্তবতা। জি।